কখনো ভাবিনি আমি আমার সেই সুখময় অতীতটা আবার ফিরে পাবো, যেখানে আমি আমার 17টা বছর কাটিয়ে দিয়েছি। সেই জায়গায় এতটাই মায়া যে আমার ছেলেদের জন্মস্থান সেখানে, আমার ছেলে মেয়েদের শৈশব কৈশোর সব কিছু ওখানেই মিশে আছে। ওখানের মাটি, ওখানের বাতাস, ওখানের গাছপালা সব কিছুই যেন আমাদেরকে চিনে। এতটাই ভালোবাসতাম ওই জায়গাটাকে। আর যখন ওই জায়গাটা থেকে বের হয়ে এসেছি খুব কষ্ট হয়েছিল তখন। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। ছোটবেলা থেকেই আমি আমার জীবনে অনেক কিছু হারিয়েছি, কিন্তু এতটা কষ্ট অনুভব করিনি। কিন্তু তারপর যখন আমি এই বয়সে এসে আমার ঘরটা হারিয়েছি, তখন আমার ভীষণ কষ্ট হয়েছে। সেই কষ্টটা আমি একমাত্র আল্লাহকেই বোঝাতে পেরেছি, আর কাউকে বোঝাতে পারিনি। এই যে আম গাছটা দেখছেন, এটা আমার হাতে লাগানো আম গাছ, কত বড় হয়ে গেছে। 4টা বছর ওদের সাথে আমার দেখা হয়নি, আর এই ফাঁকে ওরা কত বড় হয়ে গেছে, তাই না? এই জায়গাটায় আগে আমি সবজি বাগান করতাম, অনেক রকমের শাক পাতা হতো, তবে ফলমূল তেমন একটা ধরতো না। আর এই যে লেবু গাছটা দেখছেন, এটা একদম ছোট ছিল। আমার ছোট ছেলে এই লেবু গাছটা লাগিয়েছিল, আর এখন কত বড় হয়ে গেছে। যত্নের অভাবে এগুলো কেমন মরা মরা হয়ে আছে। আর এই যে একটা নিম গাছ, এই নিম গাছটা আমার মেয়ে নার্সারি থেকে কিনে এনেছিল ছোট্ট থাকতে, আর এখন অনেক বড় হয়ে গেছে। ডালগুলো কেউ যেন ভেঙে ফেলেছে। এখানে আমার রক্তের সম্পর্কের কেউ নেই, তারপরও আমি বলতে পারি যে এটা আমার নিজের বাড়ি। কেন জানেন? কারণ রক্তের সম্পর্কের চাইতেও আরও বেশি আপন মানুষ এখানে আছে, যারা সবসময় আমাদের খেয়াল রেখেছে, আমাদের বিপদে আপদে আমাদের পাশে দাঁড়িয়েছে, আমার সন্তানদের সবসময় খোঁজ খবর রেখেছে। আর সেই মানুষগুলো রক্তের সম্পর্কের চাইতেও আপন মানুষ আমার কাছে, এটাই আমি মনে করি। সত্যি বলতে আসলে আমি যখন এখান থেকে বের হয়ে 4টা বছর বাইরে আছি, তখন এই 4টা বছরে আমি অনেক মানুষকে চিনেছি, যারা আমার আপনজন, কাছের মানুষ, রক্তের সম্পর্কের মানুষ, তারা কেউই কিন্তু আমার পাশে দাঁড়ায়নি। কিন্তু এই মানুষগুলো আমার পাশে দাঁড়িয়েছে, সব সময় আমার খোঁজখবর নিয়েছে, আমাকে হেল্প করেছে। আমি কখনো ভাবিনি যে আমার এই পছন্দের জায়গাতে আমি আবার আসতে পারবো, আমার অতীতের স্মৃতিগুলো আমি আবার দেখতে পাবো। সত্যি বলতে আল্লাহ অনেক মহান, তাই আমাকে হয়তোবা এই সুযোগটা করে দিয়েছে। আমি এতিম, আমার বাবা নেই, আমার কোনো বড় স্বপ্নও নেই। আমার শুধু একটাই স্বপ্ন, আমার সন্তানদেরকে মানুষ করা আর ওদেরকে ভালোভাবে বাঁচতে দেওয়া, এটুকুই। বিয়ের পর আমার বাবার বাড়িতে আমার আর জায়গা হয়নি, আর স্বামীর বাড়ি সে কথা নাইবা বললাম। কিন্তু তখন এই মানুষগুলোই আমার পাশে দাঁড়িয়েছে। আমার স্বামীর বাড়ি নেই, বাবার বাড়ি নেই, তাতে কি হয়েছে? আমার তো একটা নিজের বাড়ি আছে। আমি নিজের বাড়ির মতোই এখানে ছিলাম, অনেক ভালো ছিলাম। ফেলে আসা 17 বছরও আমার কখনোই মনে হয়নি যে এরা আমার আপন কেউ নয়, এরা আমার রক্তের সম্পর্কের কেউ নয়। সব সময় এতটাই কাছে রেখেছে যে একদম আপনের মতোই ছিলাম। এখনও আছি, আলহামদুলিল্লাহ, অনেক ভালো আছি। দোয়া করি সবাই যেন ভালো থাকে, সুস্থ থাকে। সত্যি বলতে ওনারা আমার হাজব্যান্ডকে অনেক ভালোবাসে, তাই কখনো একা ছেড়ে দেননি, নিজের সন্তানের মতোই দেখেছেন। সব কিছু আসলে আল্লাহ তাআলার ইচ্ছা। আল্লাহ তাদের উছিলায় হয়তোবা আমাদেরকে এতটুকু এনে পৌঁছেছে। এতক্ষণ যা বললাম সব কিছু আসলে এই বেলটাকে ঘিরে, কারণ এই বেলটা দেখে আমার সব কিছু মনে পড়ে গেল। যে কথাগুলো এতক্ষণ বলছিলাম, আসলে সেখান থেকে এই বেলটা এসেছে। এই বেল গাছটা না অনেক বড়, এত ভালো বেল ধরে, আর 2বার বেল ধরে, বছরে 2বার হয়, আর সারা বছরই বেল খাওয়া যায়। আমরা তো সারা বছরই এখান থেকে বেল খেতে পারতাম, মানে বেল কখনোই কিনে খেতে হতো না। আর খেতে এত যে মজা, কি বলবো, আসলে অসাধারণ। দোকানের বেলগুলো একদমই মজা হয় না, কারণ এগুলোকে কাঁচাই পেরে ফেলে, কিন্তু ওখানের বেলগুলো কেউ পারতো না, মানে ওগুলো গাছ পাকা বেল হতো, গাছ থেকে পড়তো আর সবাই খেত, অনেক মজা হতো। আর গাছ পাকা বেল কত যে মজা হয়, কি বলবো। এখন যে বেলটা আমি ভাঙলাম দেখালাম, এটা কিন্তু পুরোপুরি গাছ পাকা, আমার হাজব্যান্ড নিয়ে এসেছে ওখান থেকে। আর এই বেল গাছটার নিচে আমার ছেলে সব সময় দাঁড়িয়ে থাকতো, আমার ছোট ছেলে, মানে কখন একটা বেল পড়বে আর কখন ও নিয়ে আসবে, ওর এত পছন্দ। আর এই কুড়িয়ে কুড়িয়ে বেল নিতে ওর অনেক ভালো লাগে। তো যাই হোক, এখন আমি সেটাকে ভালো করে একটু ছেঁকে নিয়েছি, আর এখন এর সাথে আরও কিছু পানি মিক্স করব, কারণ পানি না মিক্স করে উপায় নেই। একটা বেল দিয়ে তো ঘরের সবাই খেতে পারবো না, তাই একটু পানি দিলে একটু বেশি হবে, তাই একটু সাথে চিনিও দিয়ে দেবো। তো চিনি দিলে, পানি দিলে একটু সুন্দর হবে, আর খেতেও মজা হবে, একটু পাতলা হবে। আর বেলের শরবত এভাবেই বানাতে হয়, বেশি ঘন বেলের শরবত একদমই ভালো লাগে না। তো যাই হোক, আমি ঠান্ডা ঠান্ডা পানি দিয়ে দিলাম, ঠান্ডা পানি দিয়ে বেলের শরবত বানাচ্ছি। কি যে মজা, কি বলবো। আসলে এই বেলের শরবত যে একবার খাবে তার মন প্রাণ সব ঠান্ডা হয়ে যাবে। তো সত্যি বলতে আমি কিন্তু বেল অনেক পছন্দ করি, আমার ছেলে মেয়েও পছন্দ করে। আর বেলটা দেখে আমার খুব ভালো লেগেছে, আর আমার সব অতীতের কথা মনে পড়ে গেছে। আল্লাহ তাআলা মহান, কিসমত জিনিসটা আসলে অদ্ভুত, ঠিক না? আল্লাহ তাআলা কীভাবে কার কিসমতে কোনখান থেকে খাবার রাখবে বলাও যায় না। আমি তো কখনো ভাবিনি যে ওখানের ফল পাকড়া আমি কোনো দিন আবার খেতে পারবো। আর অথচ দেখেন আমার ভাগ্যটা কেমন, কি সুন্দরভাবে ঘরে চলে আসলো, আর আমি খেতেও পারছি। অসম্ভব, আসলে আমার কাছে এটা অসম্ভব মনে হলো, আল্লাহর কাছে কোনো কিছুই অসম্ভব নয়, সব কিছুই সম্ভব। তাই আমরা বিশ্বাস করি আল্লাহ তাআলা একদিন সব কিছু
ঠিক করে দেবেন, কোনো কিছুরই সমস্যা থাকবে না। তো যাই হোক, এখন ঠান্ডা ঠান্ডা বেলের শরবত খাচ্ছি, সাথে একটু বরফ দিয়ে দিলাম। কি যে মজা হয়েছে কি বলবো, আসলে যদি একবার খাওয়াতে পারতাম আপনাদের তাহলে বুঝাতে পারতাম। বেলের শরবত কার কার পছন্দ অবশ্যই কমেন্ট করে বলে যাবেন, আর লাইক দিতে একদমই ভুলবেন না। আর যদি বেশি ভালো লাগে তাহলে অবশ্যই একটা ফলো দিয়ে দেবেন। আর জানেনই তো, একটা ফলো দিলে আমার প্রত্যেকটা ভিডিও নোটিফিকেশন আপনার কাছে সুন্দরভাবে পৌঁছে যাবে, আর আপনিও তখন দেখতে পাবেন, আর আমিও আপনার কাছে পৌঁছে যেতে পারবো। তো যাই হোক, এখন খেতে খেতে বিদায় নিয়ে নিচ্ছি। ভালো থাকবেন সবাই, আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।